শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে কই রে, আয় আয় আয়, বউ এসে গেছে তো, এসে গেছে। এই যে বলিস তুই, দেখি দেখি মুখখানা দেখি, আহা লক্ষ্মী প্রতিমা যেন। তোরা সর সর সর, মেলা ভিড় করিসনি, মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে, বরণ করে আগে ঘরে তুলি। সর দেখি সর। থাক মা থাক থাক, এসো ঘরে এসো, আজ থেকেই হলো তোমার ঘর, বুঝলে? চিরদিন তুমি এই ঘরের লক্ষ্মী হয়ে থেকো মা। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বোঝা। সাগরপুর গ্রামে আজ মহা ধুমধাম। রোশন চৌকি আর ঢাকের বাদ্যে চারপাশ একেবারে সরগরম হয়ে উঠেছে। এক সপ্তাহ ধরে কি কাণ্ড যে বেঁধে গিয়েছে তা গ্রামের এবং আশপাশের 4-5 ক্রোশের সমস্ত লোক জানে। রং বেরঙের বাজনা, তার আবার কত রকমের সব আওয়াজ। গ্রামের লোকজন, পশু পাখি, কারোর আর দুদণ্ড তিষ্ঠবার জো নেই। সাগরপুরের জমিদার হরদেব মিত্রর একমাত্র ছেলে সত্যেন্দ্রনাথের বিয়ে বলে কথা। জমিদার হরদেব মিত্র বেশ বড় লোক মানুষ। বছরে তার আয় প্রায় 25-26 হাজার টাকার কম নয়। তবে সেই আভিজাত্যের জৌলুস দেখাতেই ছেলের এত ধুমধাম করে বিয়ে তিনি দিচ্ছেন না। স্বাদটা আসলে সত্যেন্দ্রনাথের মায়ের। স্বামীর কানের কাছে সেই কবেই থেকে বায়না ধরেছিলেন তিনি। শোনো না, কি গো? হ্যাঁ, একটা কথা তোমাকে বলি, রাখবে? তোমার কোন কথাটা রাখি না গিন্নি, বলো বলো। আহা না না, অন্য কথার সঙ্গে এই কথার কোনো মিল নেই। আগে রাখবে বলো। কি বলবে বলো না, দেখছো একটা হিসেব করছি। দূর বাবা, সারাদিন তোমার শুধু কাজ আর কাজ। রাখো তোমার হিসেব। কি করছো? একমাত্র ছেলেটা এদিকে শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে? আমাদের একমাত্র ছেলে শুকিয়ে যাচ্ছে কেন? কি কি হয়েছে সতুর? ছেলেটা কেমন উদাস পাড়া হয়ে থাকে দেখো না, বড় হচ্ছে তো। শোনো না, আমি বলি কি, ওর একটা বিয়ে দাও, তাহলেই ছেলে আমার আবার চনমনে হয়ে উঠবে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, আরে ও পড়ার চাপে শুকিয়ে যাচ্ছে, অন্য কিছু হয়নি, অত চিন্তা করো না তো। উনি যেন সব জানে। আরে গিন্নি, তার চেয়ে সত্যি কথাটাই বরং বলো না, যে তুমি ছেলের বউ দেখতে চাও। কি বেচারা ছেলেটার নামে মিছি মিছি। হ্যাঁ হ্যাঁ, তাই চাই। হলো, দাও না গো, আমার ছেলেটার একটা বউ এনে দাও না, বড্ড স্বাদ যে আমার। আরে বউ কি গাছে ফলে না দোকানে কিনতে পাওয়া যায়? দাঁড়াও দাঁড়াও, ছেলের বিয়ে বলে কথা, একটু তো দেখে শুনে নিতে হবে নাকি? আচ্ছা বেশ, ওই অভয় ঘটককে না হয় বলে দেব, সে দেখাশোনা শুরু করবে। কি হলো তো? যাও দেখে, যাও যাও, এবার একটু কাজ করতে দাও আমাকে। যাও যাও যাও, সামনের পূর্ণিমাতে একটা সিন্নি দেবো। হ্যাঁ হ্যাঁ, অভয় ঘটকের হাত যশ আছে, কিন্তু খুঁজে খুঁজে দিব্যি একখানা রাজ্যটক সম্বন্ধ নিয়ে এসেছে সে। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর ছোট মেয়ে সরলা। পাত্রী দেখতে গিয়ে হরদেব মিত্র তো একেবারে আহ্লাদে আটখানা। 7-5 না ভেবে সেখানেই তিনি কথা দিয়ে এলেন। স্বামীর মুখে সেই মেয়ের রূপ আর গুণের কথা শুনতে শুনতে সত্যেন্দ্রর মা যে কতবার কপালে হাত ঠেকালেন তা গুণে শেষ করা যায় না। স্বামী স্ত্রী তো মহা খুশি। বিয়ের কথা শুনে ছেলের মুখটা কিন্তু বেশ কয়েকদিন কালো হয়ে রইল। তবে একটা নতুন রোমাঞ্চর টানে খুব একটা আপত্তিও করল না সে। আর আপত্তি করলেও শুনছেই বাকে। জমিদার মশাইয়ের হুকুমই এবারের শেষ কথা।
সত্যেন্দ্রর বিয়েটা তো তা বেশ ধুমধাম করেই হয়ে গেল। বিয়ের 4-5 দিন পরে সরলা চলে গেল বাপের বাড়ি। সত্যেন্দ্র আবার তার কাজকর্মে ব্যস্ত হয়ে গেল। দেখতে দেখতে এইভাবেই একটা বছর পেরিয়ে গেল। সত্যেন্দ্রর মায়ের মনটা থেকে থেকেই নতুন বউয়ের জন্য আনচান করতে থাকে। সেদিন রাত্রের খাওয়া শেষ হলে স্বামীর হাতে একটা পান দিয়ে তিনি বললেন, কি গো, শোনো না, বলি ছেলের বিয়ের তো বছর ঘুরলো, এবার বৌমাকে নিয়ে এসো। জানো না, বিয়ে হলে মেয়েকে বাপের বাড়িতে ফেলে রাখতে নেই। বউ এসে আমার সংসার আলো করে থাকুক, দেখে আমি চোখ চুরোই। কথাটা নেহাত মন্দ বলনি গিন্নি। বৌমাকে আনার জন্য আমি বরং কালই বর্ধমানে লোক পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা। সত্যেন্দ্র পড়াশোনায় বেশ ভালো ছিল। তার কাজকর্মেও যাতে কোনো অসুবিধে না হয় তাই ছেলেকে নিয়ে হরদেব বাবু এখন সস্ত্রীক কলকাতাতেই থাকেন। এবার তাঁদের সেই বাড়িতে এসেই সরলা উঠল। অমনি সঙ্গে সঙ্গে বাড়িটা যেন চাঁদের হাট হয়ে উঠল। যে বয়সে সরলার বিয়ে হয়েছিল সেই অতটুকু বয়সে শ্বশুর শাশুড়ি বলতে সমাজে যে ধারণাগুলো প্রচলিত, মেয়েটা সেগুলোর কিছুই বুঝতে পারেনি। আর হরদেব বাবুরাও তেমন লোক নন। কাজেই সকলের সামনেই অনায়াসে সে শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতো, শাশুড়ি মায়ের সঙ্গে গপ্প জমিয়ে তুলত। শাশুড়ি মায়ের সঙ্গে তার ভাবও ছিল খুব। তবে সত্যেন্দ্র অবশ্য শখ করে স্বামী হওয়ার চেষ্টাটা জারি রাখতে কোনো কৌশল করল না। বলছিলাম কি, শ্বশুর মশাইয়ের সঙ্গে বৌমাকে কথা বলতে নেই, জানো না? যা বলার তা মাকে বললেই তো হয়। ও মা, কেমন ধারা কথা শোনো একবার। বলে নাকি বাবার সঙ্গে কথা বলবো না। তা কেন গো, বাবা বুঝি তোমার একার? কেন, তোমার বুঝি হিংসে হচ্ছে? সরলার এমন প্রশ্নের উত্তরে সতুর আর কিছু বলার রইল না। কি একটা তর্ক করার চেষ্টা করেও হাসি চেপে মাথা নিচু করে বউয়ের সামনে থেকে সে সরে গেল। যেদিন কামাখ্যাবাবু তার মেয়েকে নিতে এলেন সেদিন কাজ থেকে ফিরেই সতুর মুখ একেবারে হাঁড়ি। সেদিন জানা গেল তার খিদে নেই, দামি কলমটা নাকি সে কোথায় হারিয়ে এসেছে, তার গা ম্যাচ ম্যাচ করছে। ঘর অন্ধকার করে শুয়ে পড়ল সতু। হরদেববাবু ব্যস্ত হয়ে ছেলের জন্য ওষুধ খুঁজতে লাগলেন, আর সরলা মনের আনন্দে তার বাবার সঙ্গে পালকিতে চেপে বসল। আরো 2 মাস মাঝে কেটে গেল। তার মায়ের চোখে না পড়লেও সত্যেন্দ্র এবার যেন সত্যি কেমন শুকিয়ে যেতে লাগলো। আরো 2-1 মাস পরে একদিন কাজ থেকে ফিরে সতু দারুণ রেগে গিয়ে বলল, কাজের খাতাগুলোয় ছাতা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজন নেই যে এগুলো দেখে। এভাবে কি চলে? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই। বাড়িতে এত দাসী বাঁধি রয়েছে, একটাও কাজের না। কালই আমি সব কটাকে দূর করে দেব। ওগো শুনছো, বলি বৌমা তো অনেকদিন হলো বাপের বাড়ি গিয়েছে, এবার তাকে নিয়ে আসার ব্যবস্থা করো, বুঝলে? কথাটা হরদেববাবু বুঝলেন। কামাখ্যাচরণকে চিঠি লিখে জানালেন যে কলকাতার বাড়িতে প্রবল গোলযোগ শুরু হয়েছে। সরলা ছাড়া এই গোলমাল কেউ থামাতে পারবে না, অতএব যত শীঘ্র সম্ভব তাকে পাঠিয়ে দেওয়া হোক। চিঠি পেয়ে নিজে এসে মেয়েকে পৌঁছে দিয়ে গেলেন জমিদার কামাখ্যা প্রসাদ। সরলা এসে দেখল তার স্বামী আগের চেয়ে আরো বেশি অমনোযোগী হয়ে পড়েছে। 2 হাতে 2 রকমের বোতাম লাগায়, 2 পায়ে তার 2 রকমের জুতো, 1 পায়ে কার্পেটের জুতো তো অন্য পায়ে বার্নিশ করা জুতো, ধবধবে জামার উপরে ময়লা চাদর চাপায়। সত্যেন্দ্রের এসব ব্যাপার দেখে হেসে বাঁচে না সরলা। বাবা গো বাবা, মানুষ এত অন্যমনস্ক হতে পারে? তা মনটা সারাক্ষণ কোথায় থাকে শুনি? দেরি হয়ে গেলে কি করব শুনি? আচ্ছা, কাজে বেরোবো না বোতাম মেলাবো? তাও ঠিক। দরকারের সময় একটা জিনিস যদি হাতের গোড়ায় পাওয়া যায়, একজনও যদি আমার খেয়াল রাখে, হ্যাঁ, এ বাড়িতে সকলকে যত্নআত্তি করা হয়, শুধু আমি যেন বানের জলে ভেসে এসেছি। আহা গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত রাগ করতে হবে না। এবার থেকে আমি তোমার সব জিনিস গুছিয়ে রাখবো। আরে তাড়াহুড়োর মধ্যে তোমাকে আর এত কিছু খুঁজতে হবে না।
আমি হাতে হাতে সব এগিয়ে দেব। হলো এবার? ভারী কথা দিতে এসেছেন, দুদিন পরেই আবার কোথায় উড়ে যাবে তার ঠিক নেই। বুঝেছি বুঝেছি, আমি বাপের বাড়ি যাই বলে খুব রাগ হয়েছে, তাই তো? তা যাবে তো যাবে, তোমার বাপের বাড়ি তুমি যাবে, এখানে কি আমাকে সামলানোর জন্য বসে থাকবে নাকি? ওরে বাবারে, ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, আর রাগ দেখাতে হবে না। আমি সত্যি আর যাব না, এই আমি আমার নাক কান মলছি, ঠিক আছে? আচ্ছা, এখন বুঝি তোমার কলেজের দেরি হচ্ছে না? ঘড়িটা খেয়াল আছে? কত দেরি হয়ে গেল, দাও 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 কাগজপত্রগুলো দাও। হ্যাঁ হ্যাঁ, মা আমি বেরোচ্ছি। দুক্কা 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 দুক্কা। বাপের বাড়ি যাবে না বলে কথা দিলেও সে কথা কিন্তু রাখতে পারল না সরলা। বড় মেয়ে সুশীলার ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ নিয়ে কলকাতার বাড়িতে এলেন সরলার বাবা কামাখ্যাবাবু। দারোয়ান তাকে বৈঠকখানায় এনে বসালো। আরে কি সৌভাগ্য, বেআই মশাই যে। আসুন আসুন আসুন, বসুন। এই কে আছিস? একটু চা জল মিষ্টি নিয়ে আয়, তাড়াতাড়ি কর। এমা, না না বেয়ান, ব্যস্ত হবেন না। আসলে আপনার আর বেআই মশাইয়ের কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম। কি কি ব্যাপার বলুন তো? আমার বড় মেয়ের ছেলে, মানে আমার নাতির অন্নপ্রাশন এই অঘ্রাণের 16 তারিখে। সরলা ও জামাই বাবা জীবনকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করে চিঠি লিখেছে আমার বড় মেয়ে। এদিকে প্রায় 3 বছর হয়ে গেল, মেয়েটা আমার আর দিলজানপুরে যায়নি। ও মা, যাবে তো, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। বেশ বেশ বেয়ান। আচ্ছা, বলছিলাম কি, অনুষ্ঠানের দিন আপনারাও যদি আমার বাড়িতে পায়ের ধুলো দিতেন। দেখুন, আমরা যেতে পারবো কিনা জানি না, তবে সত্যেন্দ্র আর বৌমার যাওয়াতে আমার বা আপনার বেআই মশাইয়ের কোনো আপত্তি নেই। সতু তো বাড়িতেই আছে, একবার নিজেই কথা বলে নিন। আরে মানদা, যা গিয়ে একবার দাদাবাবুকে ডেকে দে। কাজের খুব একটা চাপ এখন নেই, তাই শ্বশুর মশাইয়ের সঙ্গে দিন 5 দিলজানপুরে ঘুরে আসতে রাজি হলো সত্যেন্দ্র। মেয়ে জামাইকে নিয়ে মহানন্দে বাড়ি ফিরলেন কামাখ্যাপ্রসাদ। আদর যত্নে, গল্প গুজবে আর দেশ ঘুরে বেরিয়ে কয়েকটা দিন বেশ হৈ হৈ করে কেটে গেল। শুভকর্ম নির্বিঘ্নে শেষ হওয়ার পর সত্যেন্দ্র তার শাশুড়ি মাকে গিয়ে বলল, অনেকদিন তো হয়ে গেল, এবার যে বাড়ি ফিরতে হবে মা। না না বাবা জীবন, তা কি হয় নাকি? হ্যাঁ, কতদিন পর এলে বলো তো? আরো কয়েকটা দিন না থাকলে চলবে কেন? হ্যাঁ বলছি, আর কটা দিন থেকে যায় না, আবার কবে আসতে পারবো তার তো কোনো ঠিক নেই। শাশুড়ির কথা মতো আরো 3-4 দিন থাকার পরে এবার সত্যিই একদিন ফিরে যাবার জন্য বাক্স গোছাতে বসলো সত্যেন্দ্র। সরলা মুখ ভার করে বলল, কলকাতায় ফেরার এমন কি তাড়া আছে শুনি? এর মধ্যে বাড়ি গিয়ে কি করবে গো তুমি? আমাদের দেশ বুঝি তোমার ভালো লাগছে না? না না, তা নয় সরলা, দেশ গ্রাম আমার খুবই প্রিয় জায়গা, কিন্তু আচ্ছা বেশ, তুমি না হয় আরো কয়েকটা দিন থেকে যাও, আমি বাড়ি গিয়ে মাকে বুঝিয়ে বলবো। ঠিক তো? আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে তো? এই তো শুনি তুমি নাকি কিছু খুঁজে পাও না। ঠিকই বলেছো সরলা, সত্যি তোমাকে ছেড়ে একটুও যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, আমায় যেতেই হবে। বেশ, তাহলে আমি তোমায় আর আটকাবো না, আর আমার জন্য একদম মন খারাপ করবে না, কেমন? এই তো লক্ষ্মী বউ আমার। কিন্তু আমাকে আবার কবে নিতে আসবে? যখন যাবে বলবে, তখনই এসে নিয়ে যাব। একটা শুধু চিঠি লিখে দিও, আমি নিজে এসে নিয়ে যাব। বেশ, তাহলে ওই 10-12 দিন পরেই আমাকে নিয়ে যাও। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমাকে নিয়ে যেও কিন্তু। তুমি যাবে বলছো আর আমি নিতে আসবো না? দেখো, বেশি রাত জেগে কিন্তু পড়বে না, রাত 10টার মধ্যে শুয়ে পড়বে, এই আমার মাথার দিব্যি দিয়ে দিলাম। যে আজ্ঞা মহারানী। সরলার কাছ থেকে হাসি মুখে বেরোলো বটে সত্যেন্দ্র, কিন্তু প্রাণের ভেতরটা তার হু হু করতে লাগলো। গম্ভীর মুখে কলকাতায় পৌঁছলো সত্যেন্দ্র, নিয়মমাফিক সব কাজ করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই আর
মন বসাতে পারল না সে। ধুর তেরি, মাত্র এইটুকু পড়লাম। রাতের বেলা শোবার পর ভেবে দেখল সারাদিনে কোনো কাজই সে খুব একটা মন দিয়ে করেনি, আর তাই কোনো কাজই সম্পূর্ণ শেষও করতে পারেনি। এভাবে চললে আর বেশি দিন তাকে কাজকর্ম করতেও হবে না। এ তো আচ্ছা জ্বালা হলো। সরলা এখানে থাকলে সে বেশিক্ষণ কাজে মন দিতে পারে না, আবার সরলা না থাকলেও সে কাজে মন বসাতে পারে না। ফ্যাল ফ্যাল করে শুধু বাইরের দিকে তাকিয়ে বসে রইল সে। না, এই মন খারাপ তাকে কাটিয়ে উঠতেই হবে, নইলে কাজের জায়গায় সে আর মুখ দেখাতে পারবে না। নিজেকে শক্ত করে আবারও প্রবল উদ্যমে নতুন করে শুরু করবে বলে ভেবে শুয়ে পড়ল সত্যেন্দ্র। একটা মাস কোথা দিয়ে যেন কেটে গেল, তার আর খেয়ালই রইল না। একদিন জমিদার গিন্নি তাকে দেখে বললেন, ও সতু, এবারে বৌমাকে নিয়ে আয় বাবা। অনেক দিন হলো বাপের বাড়ি গেছে, বেশি দিন ওখানে থাকাটা ভালো দেখায় না যে। হ্যাঁ মা, কাজের চাপে আর হয়ে ওঠেনি। এখন একটু ফাঁকা হয়েছি, আমি কালই রওনা দিচ্ছি। মায়ের কথায় মনে মনে লজ্জা পেল সত্যেন্দ্র। তার মনে পড়ল যে সরলা তাকে 10-12 দিন পরেই আনতে যেতে বলেছিল। সেই 10টা দিন এখন 1 মাসে গিয়ে দাঁড়িয়েছে, আর এমনতর কথার খেলাপ সে কোনোদিন করে না। পরের দিনই হরদেব বাবু আর সত্যেন্দ্র বাবা ছেলে মিলে দিলজানপুরে রওনা হলো। কিন্তু সেখানে যে কি বিপর্যয় তাদের জন্য অপেক্ষা করছে তার কোনো আভাসও তাদের কাছে ছিল না। স্তম্ভিত সত্যেন্দ্র দেখল যে মৃত্যুশয্যায় শুয়ে সরলা ধুঁকছে। প্রাণটুকু শুধু ধুকপুক করছে, তার যেন তারই জন্য অপেক্ষা করেছিল সে। কি আমার মায়ের এই অবস্থা কি করে হলো? আরে আপনারা আমাদের একটা খবর পর্যন্ত দিলেন না। হ্যাঁ, খবর দেওয়ার সময়টুকু যে মেয়েটা দিল না বেআই মশাই। মাত্র 2 দিনের জ্বরে মেয়ের আমার এই অবস্থা হবে তাকে জানতো। যাও যাও বাবা জীবন, যাও ঘরে গিয়ে বসো। তোমাকে এত খুঁজেছে মেয়েটা। ঘরে ঢুকে সরলার দিকে তাকিয়ে স্থানুর মতো বসে রইল সত্যেন্দ্র। 2 চোখ বেয়ে অনবরত জল পড়তে লাগলো তার। কিন্তু না, পুরুষ মানুষকে তো কাঁদতে নেই। অন্তর্দাহে তাদের চোখ যতই ফেটে যাক, বাইরের লোকে যেন চোখের জল দেখতে না পায় সেই শিক্ষাই তো পেয়েছে সে ছোটবেলা থেকে। অশ্রু তো শুধু মেয়েদের একার অলংকার, পুরুষের তাতে হাত দেওয়ার অধিকার নেই। অর্ধমৃত স্ত্রীর দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না সত্যেন্দ্র। প্রবল চেষ্টার পরেও ফুঁপিয়ে উঠল সে, আর সেই আওয়াজে আস্তে আস্তে চোখ মেলে তাকালো সরলা। তুমি এসেছ? সেই এলে, কিন্তু এতদিন পরে। এবার যে আমার যাওয়ার সময় হয়ে এলো গো। চুপ চুপ কর সরলা, এমন কথা বলতে নেই। আমি আজই তোমাকে কলকাতায় নিয়ে যাব, সেখানে অনেক বড় বড় ডাক্তার দেখাবো। তুমি তুমি একদম সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। সুস্থ? ওসব পরে ভেব। আচ্ছা, আমার একটা কথার জবাব দেবে? বলো সরলা, বলো। তুমি বড় জন্মে বিশ্বাস করো? কি বিশ্বাস করতাম তা জানি না, আজ থেকে সব বিশ্বাস করব, সব। তুমি বললেই আমি বিশ্বাস করব সরলা। বলো বলো সরলা, চুপ করে থেকো না, বলো। সরলার শুকনো ঠোঁটে একটু হাসির চিহ্ন ফুটে উঠল। সরলা মা এখন কেমন আছে? বাইরে থেকে ডাক্তারের গলা শোনা যেতেই তার বিছানার পাশ থেকে সরে দাঁড়ালো সত্যেন্দ্র। ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে
কামাক্ষাবাবু আর হরদেববাবু ঘরে এসে ঢুকলেন। ডাক্তার নাড়ি টিপে বললেন, এবার সবই ঈশ্বরের ইচ্ছে। বলছেন ডাক্তারবাবু, কোনো আশাই কি আর কোনো আশা দেখছি না। সেই রাতটুকু কোনো রকমে পার করে পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হলো। সমস্ত কাজকর্ম মিটলে সেই দিনই সন্ধ্যার সময় সত্যেন্দ্রকে নিয়ে বিষণ্ণ মনে কলকাতায় ফিরে এলেন হরদেববাবু। সত্যেন্দ্রর জীবনটা আবারও ওলটপালট হয়ে গেছে। তার মুখে হাসি নেই, মনে সুখ নেই, কাজকর্মের কোনো ইচ্ছে নেই। রাজার সম্পদ পেলেও সে মুখ ফিরিয়ে নেবে। কোনো কিছুতেই রুচি নেই তার। তার স্বপ্নগুলো যেন দুমড়ে মুচড়েকে ভেঙে দিয়ে গেছে। সরলার শূন্য দেরাজের পাশে, সরলার প্রিয় জানলাটার পাশে অথবা ছাদের আলসেটা ধরে নির্বাক চোখে দাঁড়িয়ে থাকে সে। কলকাতার আলো থেকে সাগরপুরের অন্ধকারে চলে এসেছে সত্যেন্দ্র এখন। রাতের নিঃশব্দ প্রকৃতি আর গাছগাছালি তাকে যেন অনবরত বলে যায় একটাই কথা, সে নেই, সে নেই। তোমার আজন্ম সঙ্গী তোমায় ছেড়ে মৃত্যুর হাত ধরে চলে গেছে। সত্যেন্দ্রর ঘুম আসে না। শুকনো চোখে বোবার মতো বসে বসে রাত্রি দেখে সে। জোর করে নিজের মনকে গুছিয়ে আনতে এমএ পরীক্ষা দেয় সত্যেন্দ্র, কিন্তু ফেল করে সে। পাশ করার ইচ্ছেও নেই তার। সব উৎসাহ নিভে গেছে তার। মায়ের পীড়াপিড়িতে একদিন পিসির বাড়িতে এসে হাজির হলো সতু, কিন্তু না, সেখানেও তার মন টিকল না। আবার নিজের বাড়িতে ফিরে এলো সত্যেন্দ্র। দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে ফটোগ্রাফ ঝেড়ে ধুলো পরিষ্কার করল। নিজের পুরনো গল্পের বইগুলো সাজালো। হারমোনিয়ামের ঝাঁপ খুলে এমনি এমনি মিছামিছি পরিষ্কার করল। সরলার পরিষ্কার করা বইগুলো নেড়েচেড়ে দেখল সত্যেন্দ্র। তারপর ভালো দেখে একটা কাগজ আর খাম নিয়ে সরলাকে চিঠি লিখতে বসল সে। প্রিয়তমা সরলা, কেমন আছো তুমি? আজ কতদিন আমাদের দেখা হয় না। আচ্ছা, তুমি তুমি কি রাগ করেছ? আমি তো আর রাত বন্ধ ঘরে বসে বসে কত কি যে লিখে যায় সত্যেন্দ্র। লেখা শেষ করে চিঠিটা খামে পুরে আঠা লাগিয়ে মুখ বন্ধ করে একখানা কাঠের বাক্সে রেখে দেয় সে। তারপর আবার আরেকটা কাগজ নিয়ে বসে। মন উজাড় করে সে তার সরলাকে চিঠি লিখতে থাকে। বাইরে খুব একটা বেরোয় না আজকাল আর, কারোর সঙ্গেই কথাও বলে না। বেশিরভাগ সময়টাতেই জানলার ধারে গুম হয়ে বসে থাকে সত্যেন্দ্রনাথ। ছেলের হাবভাব দেখে সত্যেন্দ্রর মা মনে মনে প্রমাদ গুনলেন। নিজের ভেতরে ছটফট করতে করতে একদিন স্বামীর কাছে গিয়ে বললেন, শুনছো, আমি যে আর পারছি না গো, আমার সতুর কি হবে এ কথা ভেবে ভেবে আমি তো সারা হয়ে গেলাম। কেন, কি হয়েছে সতুর? কি হয়েছে কেন? তুমি কি কিচ্ছু দেখতে পাচ্ছ না? মানে ছেলেটা আমার কেমন ধারা হয়ে গেছে, যেন তার প্রাণ নেই। মুখখানা সর্বক্ষণ আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে রয়েছে। আমি যে মা হয়ে তার এমন ধারা যন্ত্রণা দেখতে পাচ্ছি না গো। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি যে করি। কটা দিন যদি পশ্চিম থেকে ঘুরে আসা যায় তো। ওসব ঘোরাঘুরি করে কিচ্ছু হবে না, কিচ্ছু না। হয় সে যাবে না, নইলে সেখানেও অমন মন মরা হয়েই থাকবে। শোনো না, আমি বলি কি, হ্যাঁ বলো। ছেলের আবার বিয়ে দাও। বিয়ে আবার? বউ যদি তার মনের মতো হয় তাহলে ছেলেটা আবার সেই আগের মতো হয়ে যাবে, দেখো। কথাটা মন্দ বলনি গিন্নি। আমাদের বংশেরও তো একজন উত্তরাধিকারী দরকার। কিন্তু সতু যদি রাজি না হয় তো। আহা, সে ব্যাপারে তুমি ভেবো না। সতুর সঙ্গে আমি কথা বলবো। ছেলেটা আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। দেখো, তাকে যদি রাজি করাতে পারো, দেখো একবার। আচ্ছা। সেদিন রান্নার ঘটাটা
একটু বেশিই হলো। সত্যেন্দ্র যা যা পছন্দ করে তার মা সে সমস্ত কিছু নিজে হাতে রান্না করেছেন। তারপর খাবার গুছিয়ে ঢাকা দিয়ে ছেলের ঘরে গিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে খাওয়াতে নিয়ে এলেন তিনি। সত্যেন্দ্র খেতে বসলে একখানা হাত পাখা হাতে নিয়ে তার মাও ছেলের সামনে এসে বসলেন। আরে আবার তুমি পাখা হাতে বসলে কেন এত লোকজন থাকতে? অন্য কাউকে বলো না। না রে বাবা, আমি বসি, সামনে বসে আজ তোকে খাওয়াবো। দেখ বাবা দেখ, সব তোর পছন্দ মতো রান্না করেছি, আমি নিজে হাতে করেছি, সবটা খেতে হবে কিন্তু। খা বাবা খা, শুরু কর। ছেলের পাতে একটা একটা করে তরকারি মাছ তুলে দিতে লাগলেন সত্যেন্দ্রর মা। সামনে বসে গল্প করে তাকে খাওয়াতে লাগলেন। আজ তিনি অনর্গল কথা বলে যাচ্ছেন। সেই ছোটবেলায় মায়ের সঙ্গে গল্প করতে করতে সত্যেন্দ্রর মনটাও বোধহয় হালকা হয়েছে আজ একটু। সুযোগ বুঝে জমিদার গিন্নি এবার আসল কথাটা তুললেন। বললেন, শুধু তোকে একটা কথা বলবো বাবা, কথাটা রাখবি তো? কি কথা মা? তোকে তোকে আর একটা বিয়ে করতে হবে। তোর মত হলে তারপর পাকা কথা বলবো। অমত করিস নে বাবা, তুই ছাড়া আমাদের যে আর কেউ নেই রে। এই কথা? বুড়ো বয়সে আবার ওসব কেন? কি বললি? তুই বুড়ো হয়ে গেছিস? তবে সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছে হয় না। কিন্তু আমি যে আর একা থাকতে পারি না বাবা। তোর মুখ দেখে আমার বুকটা যে কাঁকা করছে। মায়ের কথায় সরাসরি কোনো উত্তর দিল না সত্যেন্দ্র, তবে মাথা নিচু করে খেয়ে নিঃশব্দে উঠে গেল সে। পরের দিন সকালে হরদেব বাবুও সত্যেন্দ্রকে ডেকে ওই একই কথা বললেন। বাবার সামনেও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল সত্যেন্দ্র। হরদেব বাবু বুঝলেন যে মৌন ভাব আসলে তার ছেলের সম্মতিরই লক্ষণ। তার মুখে এবার হাসি ফুটে উঠল। পায়ে পায়ে বাবার ঘর থেকে নিজের ঘরে এসে সরলার ফটোর সামনে দাঁড়িয়ে সত্যেন্দ্র বলল, শুনছো সরলা, আমাকে আবার বিয়ে করতে হবে। ওরা ভেবেছে বুঝি দুদিনের মেয়ে এসে তোমার জায়গাটা নিয়ে নেবে। না সরলা, তুমি অভিমান করো না, তোমার জায়গা কেউ নিতে পারবে না। তুমি আমার বুকের মধ্যে আছো, সেখানেই থাকবে। অভিমান করতে আমার বইই গেছে। সরলা, সরলা, কোথায় তুমি? এই তো কথা বললে সরলা। ও আমারই মনের ভুল। সত্যেন্দ্রর এবার কলকাতায় বিয়ে হলো। শুভদৃষ্টির সময় সত্যেন্দ্র দেখল তার নতুন বউয়ের মুখখানি বড় সুন্দর, কিন্তু মনে ভাবল হোক সুন্দর, তবু তার ভালো লাগলো না যেন। সে ভাবল তার মাথায় এবার একটা বোঝা এসে চাপল। বউয়ের নাম নলিনী। বিয়ের পর 2 বছর নলিনী বাপের বাড়িতেই রইল। 3য় বছরে সত্যেন্দ্রর মায়ের উদ্যোগে নলিনী শ্বশুর বাড়ি এসেছে। নতুন বউয়ের চাঁদপানা মুখ দেখে সরলাকে ভোলার চেষ্টা করলেন জমিদার গিন্নি, আবার সংসার সাজানোর চেষ্টা করলেন তিনি। কিন্তু সত্যেন্দ্র শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলে অন্যত্র চলে গেল। কোথায় যে সে গেল কেউ খুঁজে পেল না। সমস্ত দিন সে এলো না, খেলো না, বাইরে বাইরে ঘুরে মুখটা একেবারে কালো করে সন্ধেবেলা বাড়ি এসে ঢুকল সত্যেন্দ্র। জমিদার বাবু কিছু বললেন না, তাঁর আপত্তিতে সত্যেন্দ্রর মাও কিছু বললেন না। আর ফেলে ছড়িয়ে রাতের খাবার খেয়ে ঘরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল সে। আজ তার পাশে নতুন বউও এসে শুয়েছে। সরলার জায়গাটা নিয়েছে সে। দেওয়ালের দিকে ফিরে চুপ করে শুয়ে রইল সত্যেন্দ্র। আর ওদিকে মেঝের দিকে ফিরে নিঃশব্দে শুয়ে রইল নতুন বউ নলিনী। দুজনেরই প্রবল অভিমান। সত্যেন্দ্র ভাবে কোথাকার কি এসে সরলার জায়গাটা নিতে চাইছে, আর নলিনী ভাবে তার প্রতি
স্বামীর এত অযত্ন কেন? সে তো কিছু করেনি। লজ্জায় স্বামীর সঙ্গে কথা বলতে পারে না নলিনী। সত্যেন্দ্র তাতে যেন বেঁচে গেল। মনে মনে সরলার সঙ্গে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল সে। সেদিন রাতেই সত্যেন্দ্রর ঘুমটা হঠাৎ ভেঙে যায়। পাশ ফিরে দেখল বিছানায় কেউ নেই। কি হলো? কোথায় গেল সে? চোখ রোগড়ে ভালো করে চেয়ে দেখল খোলা জানলার ধারে বসে আছেন নলিনী। জানলা দিয়ে জ্যোৎস্নার আলো এসে ঢুকেছে ঘরে। সেই আলোয় নলিনীর মুখের কিছুটা অংশ দেখতে পেল সত্যেন্দ্র। ঘুমের ঘোরেও জ্যোৎস্নার আলোয় মুখখানি বড় সুন্দর লাগলো তার চোখে। কান পেতে শুনল নলিনী কাঁদছে। নলিনী, এসো নলিনী, বিছানায় এসে বসো। নলিনীর চোখের জল বাধা মানল না। এবার আরো দ্বিগুণ বেগে বইতে লাগলো। এই প্রথম স্নেহ ভরে ডাকলো তার স্বামী তাকে। নিজেকে সামলাতে পারল না সে, ক্রমাগত ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কেঁদো না নলিনী, কেঁদো না। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমায় বলো। তুমি আমাকে দেখতে পারো না কেন? আমি তোমার কি করেছি? দেখতে পারি না এই কথা তোমাকে কে বলল? তবে হ্যাঁ, তোমাকে ঠিক করে যত্ন করতে পারি না। কেন? আমাকে তোমার পছন্দ হয়নি? না নলিনী, ঠিক তা নয়। ভেবেছিলাম কথাটা কাউকে বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নেই। তোমার কাছে কিছু গোপন করতে চাই না। বেশ তো, কি বলতে চাও আমাকে বলো না। মনের কথা বললে হালকা লাগবে, দেখো। হ্যাঁ নলিনী, বলবো। আমি এখনো সরলাকে, মানে আমার প্রথম স্ত্রীকে ভুলতে পারিনি। তাকে ভুলে যাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। তুমি নেহাতি এক হতভাগ্যের হাতে পড়েছ। না না, ও কথা বলো না। বলছি কি আর সাধে, তোমাকে কখনো সুখী করতে পারবো না গো। আমি নিজের ইচ্ছায় তোমায় বিয়েও করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতে পারবো না। কেঁদো না নলিনী, আমাকে কেউ বোঝে না। ভেতরে ভেতরে রাত দিন যে কি যন্ত্রণা ভোগ করে চলেছি তা কেউ জানে না। আমার মনে যে বড় কষ্ট। আমি তোমার সব কষ্ট মুছিয়ে দেবো, দেখো, সব কষ্ট মুছিয়ে দেবো। সত্যি যদি এই কষ্টটা কখনো ভুলতে পারি, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো নলিনী, যত্ন করতে পারবো। কিন্তু এই যন্ত্রণা কত গভীর আমি কাকে বোঝাই। কেঁদো না নলিনী। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য সবাই বোঝে না, কিন্তু নলিনী বড় বুদ্ধিমতী। সে তার স্বামীর কষ্টটা বুঝল। স্বামী তাকে ভালোবাসে না এ কথা সে তার মুখে শুনল বটে, তবুও তার অভিমান হলো না। সে ভাবল অভিমান আগে না তার স্বামী আগে। সেই দিন থেকেই নলিনী একেবারে পাল্টে গেল। কি করলে স্বামীর কষ্টটা কমানো যায়, এটাই তার একমাত্র ধ্যান জ্ঞান চিন্তা হয়ে উঠল। কিন্তু না, সরলাকে সত্যেন্দ্রর জীবন থেকে মুছে দেওয়ার কথা সে কিন্তু ভাবতেও পারল না। স্বামীর ব্যথার কথা, দুঃখের কথা, কষ্টের কথা আগ্রহ নিয়ে শুনতে লাগল সে। প্রকৃত সমব্যথী মানুষের প্রকৃত বন্ধু। এভাবেই নলিনী আস্তে আস্তে তার স্বামীর বন্ধু হয়ে উঠল। কত রাত ধরে যে সেই একই কথা বলতো, অনর্গল বলে চলতো সত্যেন্দ্র, তা গুণে শেষ করা যায় না। সত্যেন্দ্র বলে চলে আর নলিনী সে কথা চুপ করে শোনে। স্বামীর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় সে। তার চোখের জল মুছিয়ে আবার নতুন করে প্রশ্ন করে সে। আর তারপর সেদিনের মতো কথা ফুরোলে সত্যেন্দ্র খানিক অপ্রস্তুত হয়ে বলে, কথা বলতে বলতে কত রাত হয়ে গেল। ইস, খেয়ালই করিনি। তুমি ঘুমোবে না?
আরে না না, সকাল থেকে তোমার কত কাজ। নাও এবার বিশ্রাম নাও দেখি। ও থাকবে, কিছু হবে না, তুমিও সব ভেবো না। আমার একটুও ঘুম পাচ্ছে না, বিশ্বাস করো। তুমি বলো না, তারপর তোমার সেই কলেজের খাতাটায় সরলা দিদি কি আঁকলো জানো? ও সেই খাতাটার কথা বলছো? হ্যাঁ। সে এক কাণ্ড। পরীক্ষা দিতে গিয়ে দেখি পাতার পর পাতা জুড়ে শুধু ছবি। তাই? কি রাগ যে হয়েছিল কি বলবো। এমন সব কাণ্ড করতো। 2 বছর এইভাবেই কেটে গেল। নলিনী এখন পাকা গিন্নি হয়ে উঠেছে। তার আর আগের মতো কষ্টও নেই। স্বামীও এখন আর তাকে অযত্ন করে না। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। নলিনীর ঐকান্তিক ভালোবাসায় তার অনেক পরিবর্তন হয়েছে। কাছারির কাজের ফাঁকে সে এখন নলিনীর সঙ্গে গল্প করে, তামাশা করে, গান বাজনা শুনে আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র এখন অনেকটা সহজ হয়েছে। কিন্তু মানুষের চরিত্র বড় জটিল। সে যেটা পায় না সেটাই তার অত্যন্ত প্রিয় হয়ে দাঁড়ায় যেন। সত্যেন্দ্রনাথ মানুষ। এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যেও থেকে থেকেই তার সরলাকে মনে পড়ে। আর তখনই বিদ্যুতের মতো অশান্তিও যেন ঝিলিক দিয়ে ওঠে তার মাথায়, মনে। সত্যেন্দ্রর মনের মধ্যে একেবারে তুমুল বিপ্লব বেঁধে যায় তখন। অনেক কষ্ট করে তাকে সামাল দেয় নলিনী। মাঝে মাঝে তার মনে হয় সে বুঝি আর সামলাতে পারল না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যবসায় সমস্তই বুঝি বিফল হয়ে গেল। নলিনীর এতটুকু ত্রুটি দেখলে সত্যেন্দ্র ভাবে সরলা থাকলে বোধহয় এমনটি হতো না। তাদের সংসারের চাপা অশান্তিটা সুতরাং লেগেই থাকত। ইন্ধন পেলেই একেবারে দাবানল হয়ে উঠত যেন। একদিন কাছারি থেকে এসে সত্যেন্দ্র ডাকল, নলিনী, নলিনী। আগে দাদাবাবু, বৌদিদি তো বাড়ি নেই। কোথায় গেছে? বৌদিদি সামনেই কাকাবাবুর বাড়ি গেছেন, এক্ষুনি চলে আসবেন। আপনি কাপড় ছেড়ে নিন, আমি জল খাবার দিয়ে যাচ্ছি। আমার জল খাবারের দরকার নেই, তুই এখান থেকে যা। আচ্ছা দাদাবাবু। দাসী চলে গেলে সত্যেন্দ্র ভাবে যে সরলা থাকলে কিছুতেই এমনটা ঘটত না। সত্যেন্দ্র বাড়ি ফেরার সময়টাতেই ঠিক দরজার সামনে এসে সে দাঁড়িয়ে থাকত। কলেজ থেকে যখন ফিরত সত্যেন্দ্র, ছাদ থেকে দেখতে পেয়েই তো এক ছুটে নিচে নেমে এসে তার হাত থেকে বই খাতা কেড়ে নিয়ে আগে আগে ঘরে ঢুকত সরলা, আর তার পিছন পিছন ঢুকত সত্যেন্দ্র। দৃশ্যটা মনে পড়তেই বুক ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মনে মনে ভাবল, কিসে আর কিসে, ও নেবে আমার সরলার জায়গা। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তার বাড়ি নলিনীদের বাড়ির কাছে। নলিনী তাকে কাকা বলে ডাকে। পাবনায় নলিনী বিয়ে হয়ে আসার পর রায় খুড়িমা প্রায় প্রতিদিনই সত্যেন্দ্রর বাড়ি বেড়াতে আসেন। গোপীবাবুও প্রায়ই আসেন। খুড়শ্বশুরকে সত্যেন্দ্রনাথ খুব মান্য করে। পাবনায় সত্যেন্দ্রর বাসা তার বাড়ি থেকে দূরে হলেও উভয় পরিবারে বেশ মিলমিশ হয়ে গিয়েছে। নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াতে যায়। গোপীবাবুর মেয়ে হেমার সঙ্গে তার বড় ভাব। সেদিন তখন বেলা 12টা বেজে গিয়েছে। সত্যেন্দ্র কাছারি চলে গিয়েছে। আর কোনো কাজ নেই দেখে নলিনী একটা বই হাতে নিয়ে পড়তে বসল। আর ঠিক তখনই তাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে থামল। বাইরে থেকে চেঁচামেচি করতে করতে ঘরে এসে ঢুকলো হেমাঙ্গিনী। আরে হেম দিদি যে, এসো এসো, ঘরে এসো, দেখো। বাবা, একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস তো, তোর আর দেখাই পাওয়া যায় না। এই আমি এলুম তবে তোর দেখা পেলুম। কি ভালো একখানা বই পেয়েছি গো, সেই বইটাই পড়ছিলাম। থাক বাপু, আর লেখাপড়ার দরকার নেই। ওঠ তো দেখি। আরে ওঠ না, আমাদের বাড়ি চল। কাল দাদার বউ এসেছে, তোর সঙ্গে আলাপ করাবো। চল। মা, তা তাকে সঙ্গে আনলে না কেন গো? তা আবার হয় নাকি? নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? ও মা, তাহলে আমি বা কেন যাব শুনি? তাই তুই যাবি না, তোর ঘাড় যাবে। যাবি না মানে? আমি তোকে হিড় হিড় করে টেনে নিয়ে যাব না? বৌদিদি থাকবে তো কদিন, আমি বরং কাল যাব। কেন, আজ যেতে আপত্তি কিসের তোর? না ভাই, ও বাড়িতে গেলে ফিরতে বড্ড দেরি হয়ে যায়।
উনি কাছারি থেকে চলে আসেন, তখন আমি না থাকলে ওনার বড় অসুবিধা হয়। অসুবিধা? অসুবিধা আবার কিসের? কি যে বলিস না তুই। কাছারি থেকে ফিরে এসে আমার হাতের বাতাস না খেলে তিনি ঠান্ডা হন না যে। সত্যি হাসালি ভাই, আমাদের যেন আর বিয়ে হয়নি আর আমরা কাউকে পাখাও করিনি। নে নে, একদিন না হয় একটু গরমেই রইলেন তিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি আমার সঙ্গে চল। ওঠ, কি রে এখনো শুয়ে থাকবি? ওঠ ওঠ ওঠ, নে চল, ওঠ বলছি। একরকম জোর করেই নলিনীকে টেনে নিয়ে গেল হেমাঙ্গিনী। বহু চেষ্টাতেও আজও নলিনী 7টার আগে ফিরতে পারল না। বাড়ি ফিরে এসে দেখল সত্যেন্দ্র খবরের কাগজ পড়ছে। তখনও কিছু খায়নি। খাওয়ানোর ভার নলিনী নিজের হাতেই রেখেছিল। সে সামনে এলে সত্যেন্দ্র হাসল, কিন্তু সেই হাসিটা দেখে নলিনীর ভেতরটা যেন একেবারে শিউরে উঠল। আসন পেতে জলখাবার দিল নলিনী তাড়াতাড়ি, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শও করল না। তার খিদে নেই। বহু সাধ্য সাধনাতেও সে কিছু খেল না। আর তার অভিমানের কারণ বুঝতে নলিনীর দেরি হল না। আদরে অনাদরে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। সেই যে এসেছে আর ও বাড়ি মুখো হয়নি নলিনী। হেমাঙ্গিনীর বাড়ি থেকে গাড়ি এলেও কোনো না কোনো অজুহাতে সে ঠিক এড়িয়ে গেছে। কিন্তু আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি ফিরে যাবে। তার স্বামী উপেন্দ্রবাবু তাকে নিতে এসেছেন। অভিমান করে একটা বিরাট চিঠি লিখে বাড়ির খাস দাসীর হাত দিয়ে সে চিঠি পাঠিয়েছে হেমাঙ্গিনী। সঙ্গে গাড়িও পাঠিয়েছে তার সই নলিনীর জন্য। চলে যাওয়ার আগে প্রিয় সখীর সঙ্গে দেখা না করলে তার জীবনটাই ফাঁকি হয়ে যাবে। নলিনী প্রতিজ্ঞা করেছিল যে স্বামীর অনুমতি না নিয়ে সে আর কখনো কোথাও যাবে না। কিন্তু সেই প্রতিজ্ঞা আজ রাখতে গেলে হেমাঙ্গিনীর সঙ্গে তার দেখা হবে না। এদিকে 3টে ট্রেনে চলে যাবে হেমা। নলিনী এখন কি করে? দোনামোনা করতে করতে অবশেষে যাওয়ার জন্যই তৈরি হলো নলিনী। যাওয়ার সময় দাসীকে সে বলল, শোন, ঠিক 3টের সময় যেন রায়দের বাড়িতে গাড়ি পাঠানো হয়, দেখিস ভুলে যাসনি যেন। না 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 বৌদিদি, ভুল হবে না, ঠিক সময় গাড়ি আপনাকে আনতে যাবে। দাসীর কোনো ভুল হয়নি। ঠিক 3টের সময়ই রায়দের বাড়ির দরজায় নলিনীর গাড়ি গিয়ে দাঁড়ালো। কিন্তু হেমার আর 3টে ট্রেনে যাওয়া হয়নি। তো রাতের ট্রেনে সে যাবে বলে ঠিক করেছিল। তাই প্রাণের বন্ধুকেও সে কিছুতেই ছাড়ল না। বহু অনুরোধ উপরোধ সত্ত্বেও নাছোড় হেমাঙ্গিনী নলিনীর গাড়িটাকে ফিরিয়ে দিল। স্ত্রীর আবদার দেখে উপেনও তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। আর ভদ্রতা বজায় রাখতে থেকে যাওয়া ছাড়া নলিনীর আর কোনো উপায়ও রইল না। কিন্তু দিনের শেষে নলিনী যখন ফিরে এলো তখন রাত 10টা বেজে গিয়েছে। এসে শুনল সত্যেন্দ্র বাইরে শুয়েছে। মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ির কাজের লোক। সে নলিনীর সঙ্গে এই বাড়িতে এসেছিল। অনেক দিনের লোক সে। নলিনীকে সে ছোটবেলা থেকে দেখছে, অত্যন্ত স্নেহ করে তাকে। কিন্তু আজ নলিনীকে সেও কথা শোনাতে ছাড়ল না। সত্যি বাপু, বলি কি আক্কেল তোমারে? আমার তো মাথায় ঢোকে না। এই বুঝি বাড়ি ফেরার সময় হলো? কি করব বলো, হেমা শ্বশুর বাড়ি চলে গেল, এখন আর সে আসবে না। আমাকে তো কিছুতেই ছাড়লো না। অনেক করে বলেছিলাম, কিন্তু আসতে দিলে তো। তার স্বামী অবধি থেকে যাওয়ার অনুরোধ করলেন। আর ওদিকে তোমার স্বামীটি যে না খেয়ে বাড়িতে বিছানা করার আদেশ দিয়েছেন গো। সে কি? কতার মতিগতি আমার মোটেই ভালো ঠেকছে না, এই আমি বলে দিলুম। গভীর রাতে বিছানায় শুয়ে চোখ বুজে পূর্ব স্মৃতি জাগিয়ে তোলার চেষ্টা করছিল সত্যেন্দ্র। তখন বহুদিন আগের সেই কুঁড়ি থেকে ফুটে ওঠা ফুলের মতো সরলার মুখখানার সঙ্গে নলিনীর মুখের কোনো মিল আছে কিনা সে কথাটাই ভাবছিল সত্যেন্দ্র। কিন্তু সরলার ভালোবাসার কাছে নলিনীর ভালোবাসা তার মনে হলো হে যেন সাগরের কাছে গোষ্পদের মতো। আর এই কথাটা মনে হতেই তার মধ্যে ভয়ানক ঝড় উঠল। ঠিক তখনই ধীরে ধীরে দরজা খুলে নলিনী সে ঘরে এসে ঢুকল। সত্যেন্দ্র তাকিয়ে দেখল নলিনীকে।
নলিনী এসে সত্যেন্দ্র পায়ের কাছে বসল। সত্যেন্দ্র চোখ বন্ধ করল। বহুক্ষণ এইভাবেই কেটে গেল দেখে সত্যেন্দ্রনাথ একটু বিরক্ত হলো। এবার পাশ ফিরে গম্ভীর গলায় স্পষ্ট স্বরে বলল, তুমি এখানে কেন? কেঁদো না তো, রাত হয়েছে, যাও ভেতরে গিয়ে শোগে। তুমি তুমি শোবে চলো। আমার বড় ঘুম পেয়েছে, আমি উঠতে পারবো না, তুমি যাও। এবারের মতো আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে গো, ভেতরে চলো না। এত রাত্রে আর কষ্টের কথা ভেবে কাজ নেই, তুমি শোগে, আমিও ঘুমোই। নলিনী সত্যেন্দ্রনাথকে চিনত। সমস্ত রাত সে নিজের ঘরে বসে কেঁদে কাটালো। মনে মনে অসহায়ের মতো হেমাঙ্গিনীকেই ডাকতে লাগলো সে। কিন্তু না, এই বিপুলা ধরণীতে আজ তার হয়ে দুটো কথা বলার মতো কোথাও কেউ নেই আর। কাঁদতে কাঁদতে একসময় নীরব হয়ে গেল নলিনী। পরের দিনও সত্যেন্দ্র বাড়ির ভেতরে এলো না, নলিনীর সঙ্গে দেখাও করল না। নলিনীর একখানা চিঠি সত্যেন্দ্রর হাতে দিতে গিয়েছিল মাতঙ্গিনী। তার সামনে চিঠিটা টুকরো টুকরো করে ফেলে দিল সত্যেন্দ্র। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় এসে পৌঁছলেন। হঠাৎ দাদাকে দেখে যতটা না খুশি হলো নলিনী, তার থেকেও বেশি বিস্মিত হলো সে। বলল, আরে দাদা, এমন হঠাৎ করে? আরে আমি হঠাৎ কোথায়, তুই তো ব্যস্ত হয়ে উঠেছিস শুনলাম। ব্যস্ত? তা ব্যস্ত না, বাড়ি যাবি বলে নাকি পা বাড়িয়ে আছিস। তা হ্যাঁ রে, তোর হয়েছেটা কি এরকম দেখাচ্ছে? তা ব্যস্ত হব না, কতদিন তোমাদের দেখিনি বলো তো, আর তোমরাও তো কোনো খোঁজ খবর রাখো না। না রে বোন, রাগ করিস না, বুঝিসই তো কাজের চাপ, সংসারে নানা ঝামেলা। সেই তো। দা যাক গে, ওসব বাদ দে, ভালোই হয়েছে বাবা জীবনকে দিয়ে তুই যখন চিঠি লিখি আমাকে ডেকেই আনলি, তাহলে চল আজই বেরিয়ে পড়া যাক, কি বলিস? সে কি আজই? ওমা, এই তো সবে এলে, 2 দিন থাকো না, তোমাকে একটু আদর যত্ন করি, তারপর না হয় একসাথে যাবো দাদা। না রে, অনেক কাজ ফেলে এসেছি বোন, তোর জরুরি তলব পেয়ে আর দেরি করতে পারলাম না। দেখ, আজ যদি না বেরোই অনেকগুলো কাজের ক্ষতি হয়ে যাবে। তাহলে চলো দাদা, আজই বরং যাই। হ্যাঁ, আর দেরি করিস না, চল। স্বামীকে প্রণাম করে দাদার সঙ্গে গাড়িতে উঠল নলিনী। গুম হয়ে নিজের ঘরে বসে রইল সত্যেন্দ্রনাথ। সে রাতে তারও ঘুম হলো না একদম। সমস্ত রাত ধরে তার মনে হচ্ছিল যে এতটা বাড়াবাড়ি বোধহয় না করলেও হতো, এখনো সময় আছে, তাকে কি ফিরিয়ে আনবে সে? কিন্তু অভিমান যে বড় বাধা। মনে মনে গুমরে মরাটাই তার সার হলো। কিছুই আর করে উঠতে পারল না সত্যেন্দ্র। সময় চলে গেল। নলিনীর সঙ্গে তার বাপের বাড়ির কাজের লোক মাতঙ্গিনীও ফিরছিল। তার সংসারের ঘটনা যেন কোনো মতেই বাপের বাড়িতে জানাজানি না হয়, সেই ব্যাপারে মাতুকে মাথার দিব্যি দিয়েছিল নলিনী। কারণ সবার সামনে তার স্বামীর অপযশ হোক, তা সে প্রাণ থাকতে মেনে নিতে পারবে না। দেখতে দেখতে তার বাপের বাড়ি এসে গেল। পাবনা থেকে কলকাতায় চলে এলো নলিনী আবার। যন্ত্রের মতো গাড়ি থেকে নেমে বাবা মাকে প্রণাম করল সে। ছোট ভাইটিকে কোলে নিল। এতদিন পরে মেয়ের মুখখানি এমন শুকনো দেখে নলিনীর মা বললেন, আয় মা আয়। একে রে, তুই তো একেবারে শুকিয়ে গেছিস। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি বেশ আছি। তোমাদের দেখতে খুব ইচ্ছে করছিল গো, তাই চলে এলুম। আচ্ছা আচ্ছা, বেশ করেছিস মা, বেশ করেছিস। চল ঘরে চল, দুটো মুখে দিয়ে একটু বিশ্রাম করবি, চল। চলো। নলিনী বিশ্রাম নিল, কিন্তু তার মুখ আর প্রফুল্ল হলো না। মন থেকে 20 মন বোঝা তার নামল না। এমন সামান্য অভিমানে যে তিল থেকে তাল হয়ে উঠবে, এ কথা সে কখনো কল্পনাও করতে পারেনি। সেদিন হেমাঙ্গিনীদের বাড়িতে বসে আজকের দিনটার কথা যদি আভাসেও মনে হতো তার, তাহলে যে করেই হোক
সেই বাড়ি থেকে সে চলে আসতো ঠিক। বাপের বাড়ি আসার পর সেই চেনা ঘরদোর, চেনা লোকজনের সামনে যতটা পারল স্বাভাবিক থাকার অভিনয় করতে লাগলো নলিনী। কিন্তু ভেতরে ভেতরে তার কেবলই মনে হতে লাগলো, এমন একটা ছোট্ট কারণে যাকে তার স্বামী ত্যাগ করে সে মরে যায় না কেন? বেঁচে থেকে কি লাভ তার? কার জন্যই বা বেঁচে থাকবো? দারুণ অভিমানে শুকিয়ে যেতে লাগলো নলিনী। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরিয়ে গিয়েছে। এক মুহূর্ত যে না থাকলে চলে না, তার উপর এই মিছে অভিমান আর কতদিনই বা থাকবে। অভিমান থেকে এখন দারুণ যন্ত্রণা দেখা দিয়েছে। প্রতিদিনই সে বাড়ি ফিরে এসে খোঁজ নেয়। আমার কোনো চিঠি এসেছে? না তো বাবু, আসেনি কিছু। ঠিক জানিস আসেনি? আসেনি বাবু, এলে তো আপনাকে দিতাম। তুই এখান থেকে যা। আচ্ছা। নলিনী কোনো চিঠি লেখে না, তাকে নিয়ে আসবার কথা একবারও লেখে না কেন? একটা চিঠি পেলেই তো তাকে মাথায় করে নিয়ে আসবো। আর কখনো না, না, আর কখনো এমন অন্যায় ব্যবহার করব না। কিন্তু ভবিতব্য কে অতিক্রম করবে? যা হওয়ার তা তো হবেই। সত্যেন্দ্রনাথ ভাঙল, কিন্তু মচকাল না। 6 মাস কেটে গেল। ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য মনে হলো নিজের জীবন। থিতিয়ে পড়া অভিমান আবার মাথা চাড়া দিয়ে উঠল, আর তার সঙ্গে এসে যোগ দিল প্রচণ্ড রাগ। নলিনীকে উচিত শিক্ষা দিতেই হবে তাকে। তার এত কিসের জেদ? একদিন মায়ের কাছে গিয়ে হিতাহিত জ্ঞান শূন্য সত্যেন্দ্রনাথ কঠিন গলায় বলল, মা, আমার বিয়ের ব্যবস্থা কর, আমি আবার বিয়ে করব। ও মা, আবার বিয়ে করবি মানে কি? অমন লক্ষ্মী পিতিমের মতো বউ তোর পছন্দ হলো না? তা কি নিয়ে রাগারাগি বাপু তোদের শুনি? জানা বাবা, বৌমাকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আয়। সে না থাকলে যে বাড়ি ঘর একেবারে অন্ধকার হয়ে যায়। যা বাবা যা, তাকে নিয়ে আয়। না, যা বাবা। তাকে আমার পছন্দ হয়নি। সে যেখানে আছে সেখানেই থাক, তাকে আর আনবো না। সে কি? আমি আর একটা বিয়ে করব। শোনো ছেলের কথা, এই বুড়ো ধারী ছেলের জন্য নাকি আমি এখন মেয়ে খুঁজতে বেরোবো? সত্যি বাপু? তোমাকে কিচ্ছু করতে হবে না মা, মেয়ে আমার দেখাই আছে। তুমি পুরুত মশাইকে ডেকে বিয়ের দিন ঠিক করতে বলো। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সত্যেন্দ্র ঘর থেকে বেরিয়ে গেল। কপাল চাপড়ানো ছাড়া সত্যেন্দ্রর মায়ের আর কিচ্ছু করার নেই। দীর্ঘশ্বাস ফেলে ছেলের ইচ্ছেতেই মত দিতে বাধ্য হলেন তিনি। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। এখন তার স্বামীও নেই, নিজের বলতে এক ছেলে ছাড়া আর কেউ নেই। সরলা, নলিনী, একজনকেও তো নিজের করে আর পেলেন না তিনি। দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে ছেলের বিয়ের আয়োজন শুরু করলেন সত্যেন্দ্রর মা। আবার বিয়ে করে বউ নিয়ে এলো সত্যেন্দ্র। নতুন বউ যখন এলো বাড়ির সামনে, তখন গিরিবালা, নৃত্যকালীরা সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের সকলের সঙ্গেই সই পাতিয়েছিল নলিনী। জমিদার গিন্নি বউ বরণ করে ঘরে তুললেন। আবারও তার চোখে জল এলো। জল মুছতে মুছতে তিনি বললেন, উফ, চোখে কি যে পড়লো কে জানে। কেবলই জল আসছে। এই বয়সে 3 বার, এই বয়সে আরো কত কি যে চোখে পড়বে কে জানে। তুমি তোমার চোখ সামলাও গো গিন্নিমা। আহা, তুই থাম তো গিরিবালা, যা নয় তাই বলে যাস। ও মা, কি সুন্দর তত্ত্ব এসেছে দেখো। বরকনের এই ঢাকাই শাড়ি, আহা ধুতি, এই চাদর, বাবারে বাবা কত কিছু। কনের বারাণসী চেলিখানা একবার দেখ দেখিনি। এমন সুন্দর চেলি এই গ্রামে আর কেউ দেখেছে বলে তো মনে হয় না, তাই না? দেখ দেখ। তা হ্যাঁ গা সত্তর মা, কোথাকার তত্ত্ব? কে পাঠিয়েছে গো? ওই তো সতুর একজন বন্ধু পাঠিয়েছে। এই নাও নাও, তোমরা সবাই মিষ্টি খাও তো, মিষ্টি খাও। গৃহিণী চোখের জল আগলে আসল সত্যিটা লুকিয়ে
তত্ত্বের মিষ্টি ভাগ বাঁটোয়ারা করতে লাগলেন। সকলে যে যার ভাগ নিয়ে চলে গেল। কিন্তু মিষ্টি দিয়ে কি আর গ্রামের লোকেদের মুখ বন্ধ করা যায়? গ্রামের আনাচে কানাচে কি কথা হয় জমিদার গিন্নি একদিন তা শুনলেন। তার দাসী এসেই তাকে সে খবর দিল। দাসী জানালো, ও মা, আজ যা শুনে এলাম বলতে আমার লজ্জা করছে মা। কি শুনেছিস রে? কার নামে? নলিনী বৌদিদির নামে। যা তা বলছে সবাই মা। আমার নলিনীর নামে? কে কি বলছে রে? বল বল, চুপ করে থাকিস না, আমায় খুলে বল, বল না। ও পাড়ার জ্ঞানদা আর আমি দোপানি বলা বলি করছিল বৌদিদি নাকি। কি কি বল, থামলি কেন? বল নলিনী, কি বল। বৌদিদি নাকি কুলোটা, তাই দাদা বাবু তাকে ঘরে নেন না। বৌদিদির কারণেই নাকি দাদা বাবুকে ওর চাকরির জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। মাগো, এরা কোত্থেকে এসব মন করা গল্প বানায় কে জানে। চুপ, একদম চুপ। আমার নলিনীর নামে আমি এমন কথা কখনো শুনবো না, মুখ ভেঙে দেবো আমি। আমার কি দোষ মা? সবাই যে বলা বলি করছে। তুই যা তো, যা যা এখন এখান থেকে যা। নলিনী সম্বন্ধে এই কথা কানে যেতেই কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে মেঝেতে লুটিয়ে পড়লেন সত্যেন্দ্রর মা। সত্যেন্দ্রর বিয়ে উপলক্ষে লুকিয়ে জমিদার গিন্নির সঙ্গে দেখা করতে এসেছিল মাতঙ্গিনী। নলিনীর কাছ থেকে তার শাশুড়ির জন্য কয়েকটা জিনিস বয়ে নিয়ে এসেছিল সে। গোপনে তার হাত ধরে আকুল হয়ে কাঁদতে কাঁদতে ততক্ষণে সব খবর শুনেছেন সত্যেন্দ্রর মা। কিন্তু এই কথাটা কাউকে তিনি মুখ ফুটে বলতে পারেননি। বন্ধ দরজার এপারে নিজের ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে তিনি মাতঙ্গিনীকে বললেন, আমার নলিনী কুলোটা, আমি আর এখানে এক দণ্ড থাকবো না। আমি এক্ষুনি নলিনীকে নিয়ে কাশিবাসী। কি বলছো মা? ও পোড়া কপালের এই জন্মের মতো সব স্বাদ মিটেছে। মা তু যা তো, যা মা, তুই কি নলিনীকে আমার কাছে এনে দে। যা মা, যা। তা হয় না মা, কর্তা বাবু না ডাকলে তিনি যে আসবেন না। কেন? আমি কি তার কেউ নই? আমার ডাকের কি কোনো দাম নেই? কি রে বল না, কোনো দাম নেই তার কাছে? সে যাই হোক মা, ও মা, তুমি একখান কাজ করো দেখিনি। তুমি 2 ছত্র চিঠি লিখে দাও, সেখানে নিয়ে গিয়ে তাকে দেখাই। তবে তুই এখানে কেন এসেছিস মা? তো আর কি নিয়ে যাবি তুই? নিতে নিতে তো আসিনি মা, দিতে এসেছি। নতুন করে আর কি দিবি শুনি? এই যে মা, এই বেনারসি খানা, এখানা তোমার নতুন বৌমার জন্য পাঠিয়ে দিয়েছে নলিনী। এখানে তুমি নাও মা, নতুন বৌমাকে দিও। মাতুর হাত থেকে শাড়িখানা নিলেন সত্যেন্দ্রর মা। চমৎকার একটা বেনারসি পাঠিয়েছে নলিনী। সে শাড়িখানা দেখতে দেখতে আবেগে চোখ ভেসে গেল তার। ছেলের উপর দারুণ অভিমান জন্মালো। মনে মনে তিনি ভাবলেন, তিনি কি সত্যেন্দ্রর কেউ নন? তিনি কি এতটাই উপেক্ষার? তাকে একবারও জানানোর প্রয়োজন মনে করল না সতু। অমন লক্ষ্মীর কি এ দশা করতে আছে? একেবারে বিয়ে করবে ঠিক করে এসে তাকে বলতে হলো। মায়ের সঙ্গে কি কোনো আলোচনা করা যায় না? বুকে গভীর ব্যথা নিয়ে সেই দিন সন্ধ্যার সময় মা ছেলেকে ডেকে বললেন, সতু, নলিনীকে ফিরিয়ে নিয়ে এসো। না। না মানে? তাকে আনার আর কোনো দরকার নেই। সতু, আমার নলিনীর নামে গ্রাম্যয় কলঙ্ক রটেছে। তুই তার স্বামী, তার মান রাখবি না? কিসের কলঙ্ক? মেয়েটাকে অমন করে তাড়িয়ে দে, আবার একটা বিয়ে করলি। আমি কার মুখ বন্ধ করবো বলতো? মুখ বন্ধ করে কি হবে? যে যা বলছে বলুক, তাতে কান দেওয়ার দরকার কি আছে? নলিনী যেখানে আছে সেখানেই থাকবে। আমাকে ওর বিষয়ে কিছু বলতে এসো না মা। বেশ, তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, কিছুতেই না। তোমার যেখানে ইচ্ছে হয় যাও,
আমি আর কাউকে আনতে পারবো না। কি এত বড় কথা তুই বলতে পারলি? শতু আর সে শতু নেই। সরলার আদরের ধন, খেলার সামগ্রী, শখের জিনিস, অন্যমনস্ক উচ্চমনা সরল হৃদয় প্রফুল্ল বদন স্বামী সত্যেন্দ্র আজ নেই। নলিনীর বহু যত্নের, বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথও আজ নেই। সে সত্যেন্দ্রনাথ বুকে পাথর চাপা দিয়েছে। লজ্জা, শরম, হিতাহিত জ্ঞান সবই হারিয়েছে সে। তাই এ কথা সে অনায়াসেই বলতে পারল তার মাকে। ছেলের মুখে এ কথা শুনবেন মা কিন্তু স্বপ্নেও তা ভাবেননি। নিদারুণ কান্নায় বুক ফেটে গেল তার। কাঁদতে কাঁদতে শুধু বললেন, বউ আমার কুলোটা নয়, কান খুলে শুনে রাখো তুমি। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলুক, কিন্তু আমি কখনো বিশ্বাস করব না। আর শোনো, এই শাড়িখানা নতুন বউকে দিও, কিংবা ইচ্ছা হয় জলে ফেলে দিও, যা হয় করো। তবে আমার ঘর থেকে নিয়ে যাও এক্ষুনি। কে পাঠিয়েছে মা? আমার লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী। যা নিয়ে যায় শাড়ি। মাতঙ্গিনীর হাত দিয়ে যে বেনারসিখানা পাঠিয়েছে নলিনী, সেই শাড়িটা এবার সত্যেন্দ্রনাথের হাতে এসে পড়ল। সত্যেন্দ্র দেখল বেশ দামি কাপড়। অবাক হয়ে গেল সে। শাড়িটা বেশ ভালো করে দেখতে দেখতে সে লক্ষ্য করল শাড়ির একটা কোণে কি যেন একটা বাঁধা আছে। এটা কি? নলিনীর হাতের লেখা। খুলে দেখল একখানা ছোট চিঠি। হাতের লেখা দেখে সত্যেন্দ্রর মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সেখানে লেখা আছে, স্নেহের উপহার প্রত্যাখ্যান করতে নেই বোন। তোমার দিদি যা পাঠালো গ্রহণ করো। সুখে থেকো তুমি। নলিনী। সে রাতের ফুলশয্যা সত্যেন্দ্রর কাছে কণ্টক শয্যা হলো। তবে সময় থেমে থাকে না। সে তার আপন নিয়মে আপন গতিতে চলে। তৃতীয় বিয়ের পরেও বেশ কটা দিন কেটে গেল। যদিও নতুন বউ বিধুর সঙ্গে সত্যেন্দ্র কিংবা তার মায়ের তেমন কোনো সম্পর্ক গড়ে উঠল না আর। সত্যেন্দ্রর জীবনের দিনগুলো যেন ভারী থেকে আরো ভারী হয়ে বুকের উপর চেপে বসেছে। এই বোঝার মতো, পাথরের মতো জীবনটা সরিয়ে সে আর মন খুলে শ্বাস নিতে পারছে না যেন। সত্যেন্দ্রর শ্রান্ত জীবনটা ক্রমশ বোঝার মতোই ভারী হয়ে উঠতে লাগলো। সমস্ত দিন ছটফট করেও যেন সে বোঝা নামাতে পারে না সে। সত্যেন্দ্র মাঝে মাঝে মনে হয় সে যেন তার অতীত জীবন সমস্ত ভুলে গেছে। সে যেন তার আর এক জন্মের কাহিনী। শুধু কিছুতেই ভুলতে পারে না তার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হয়েছিল, তাই তার স্বামী তাকে ত্যাগ করেছে। এ কথা মনে পড়লেই তার মাথায় যেন লক্ষ সূর্য একসঙ্গে জ্বলতে থাকে। আজ প্রায় 2 মাস হলো সত্যেন্দ্রনাথের বিয়ে হয়েছে। নিস্তব্ধ অনাড়ম্বর দিনগুলো সে নিঃশব্দে কাটিয়ে যাচ্ছিল কোনো ক্রমে। সয়ে নিচ্ছিল, মানিয়ে নিচ্ছিল সত্যেন্দ্র। এর মধ্যেই আচমকা তার নামে একটা চিঠি এবং সঙ্গে ছোট একটা পার্সেল এসে পৌঁছল। চিঠিটা নলিনীর দাদা নরেন্দ্রবাবুর লেখা। চিঠি খুলে পড়তে শুরু করল সত্যেন্দ্র। সেখানে লেখা ছিল, সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছা সত্ত্বেও আপনাকে যে চিঠিখানি লিখছি সে কেবল আমার প্রাণাধিকা বোন নলিনীর জন্য। মৃত্যুর আগে সে অনেক করে বলে গিয়েছে যেন এই আংটিটি আপনার কাছে আবার পাঠিয়ে দেওয়া হয়। আপনার নামাঙ্কিত আংটিটি পাঠালাম। বোনের ইচ্ছে ছিল এইটি আপনার নতুন স্ত্রীকে পরিয়ে দেন। ভরসা করি তার আশা পূরণ হবে। আর মৃত্যুর আগে সে আপনাকে বিশেষ করে অনুনয় করে গিয়েছে যেন তার ছোট বোনটি কষ্ট না পায়। এটি শ্রী নরেন্দ্রনাথ। মৃত্যুর আগে মানে? সত্যেন্দ্রর মাথায় যেন বজ্রপাত ঘটল। স্থানুর মতো সেখানেই দাঁড়িয়ে রইল সে। আর তার চোখের সামনে গোটা জগৎটা দুলে উঠল। এ তো সেই আংটি।
নলিনীর সদ্যজাত শিশুটি যেদিন মারা গেল, তারপরে নিজের নাম লেখা আংটিটা স্ত্রীর হাতে পরিয়ে দিয়েছিল সত্যেন্দ্র। বলেছিল, আর কেউ না থাক, আমি তো আছি। সেই আংটিটা এতকাল পরে দেখে সত্যেন্দ্রর বুকটা হু হু করে উঠল। তার চোখ দুটো যেন মরুভূমির মতো খাঁ খাঁ করছে, এক ফোঁটাও জল আর আসছে না সেখানে। বুকে প্রখর গ্রীষ্মকাল আর মুখে এক থমথমে আশার নিয়ে ঘরে এসে ঢুকল সত্যেন্দ্রনাথ। তার নতুন বউ বিধুমুখী তখনও এই সংসারে একেবারে বাইরের লোক। স্বামীকে দেখেই জড়সড় হয়ে ঘরের এক কোণে সরে গেল সে। আজ এই প্রথমবার তার মুখের দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল সত্যেন্দ্র। তার মনে হলো সেই মুখে নলিনীর ছায়া পড়ছে না। না, সত্যেন্দ্রর মা আর কাশিবাসী হতে পারলেন না। বিধুমুখীকে নলিনী করে তোলার দায়িত্বটা তার হাতে এসেই পড়েছে। হাজার হোক আপনজন বলতে তো ওই একটিই ছেলে তার, তার কথা তো আর ঠেলতে পারেন না তিনি। এ বাড়িতে আবার নলিনীকে ফিরিয়ে আনার দায়টা জমিদারগিনী নিজেই মাথা পেতে নিলেন। জমিদার বাড়িতে আবার জীবন ফিরছে একটু একটু করে। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বোঝা। আজকের প্রশ্ন, সত্যেন্দ্রর তৃতীয় বউয়ের নাম কি ছিল? গত সপ্তাহের গোপন কথাটি গল্পের প্রশ্ন ছিল, কোন গ্রামে কুমির বিয়ে হয়েছিল? সঠিক উত্তরদাতারা হলেন সাথী রায়, বিউটি বৈরাগী, পিঙ্কু মাহাতো, সঙ্গীতা ভূঁইয়া, সিনি, কৌসার আহমেদ, মধু জানা, আর্য ব্যানার্জি ও সুরমণ্ডল। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।